টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 268 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। এর আগে তোমাদের ইতিহাসের প্রথম স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। এছাড়াও অন্যান্য সাবজেক্টের একটা করে স্কুলের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটিও কিন্তু তোমাদের হলিস্টিক প্যাটার্ন দিয়ে হবে। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। তোমাদের দিল্লি সুলতানি রয়েছে, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য, এই চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে। তার মধ্যে তোমাদের দিল্লি সুলতানি যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। মুঘল সাম্রাজ্য থেকে 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। নগর, বণিক ও বাণিজ্য থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে এটা দেখা গেল 10টা এমসিকিউর মধ্যে তোমাদের 10টাই করতে হবে, 10টা 1 নম্বর প্রশ্নের মধ্যে 10টা করতে হবে, 6টা 2 নম্বর প্রশ্নের মধ্যে 4টের উত্তর দিতে হবে, 6টা 3 নম্বর প্রশ্নের মধ্যে 4টের উত্তর দিতে হবে এবং 6টা 5 নম্বর প্রশ্নের মধ্যে 2টোর উত্তর দিতে হবে। এভাবে মোট 50 নম্বরের নাম্বার বিভাজন তোমাদের হবে। আশা করি তোমরা বুঝে নিয়েছো। এবার চলে আসছি, দেখো প্রশ্ন উত্তর পড়বে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 2 জন অনুচরের মধ্যে, 3 জন অনুচরের মধ্যে, 4 জন অনুচরের মধ্যে নাকি 5 জন অনুচরের মধ্যে? উত্তর হচ্ছে 4 জন অনুচরের মধ্যে। পরের প্রশ্নে চলে যাবো, 2 নম্বর প্রশ্ন। খুতবা কথাটির অর্থ পবিত্র, ভাষণ, কবিতা নাকি গান? উত্তর হচ্ছে ভাষণ। পরের প্রশ্ন। দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, খিজির খান নাকি ইব্রাহিম লোদি? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন। নিকোলো কোনটি ছিলেন ইতালীয় পর্যটক? নেক্সট। ভারতে মুঘল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আফগানরা। পরের প্রশ্ন। হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন 2 বার। পরের প্রশ্ন। সম্রাট আকবর দশালা ব্যবস্থা চালু করেন কত খ্রিস্টাব্দে? 1580 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন কাকে? শিবাজিকে। পরের প্রশ্ন। অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন। মোগল আমলে সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। নেক্সট। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। ঠিক না ভুল লিখতে বলেছে। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হতো তুর্ক আফগান শাসন। উত্তর ঠিক। তারপরে দেখো, হৌজি সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন। এটা ভুল, এটা হচ্ছে ইলতুৎমিশ করেছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। কি আছে? ভারমল, ভগবন দাস, রঞ্জিত সিং নাকি মান সিং? উত্তর হচ্ছে রঞ্জিত সিং। আবার বেমানান শব্দ দেওয়া হয়েছে এখানে, পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড় নাকি বুরহানপুর? উত্তর হচ্ছে বুরহানপুর। নেক্সট দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। তো দেখো, কস্তম্ভে কি কি আছে? খলজি বিপ্লব, রুমি কৌশল, রাজা গণেশ আর সফাবি। তাহলে দেখো, যেটা হচ্ছে খলজি বিপ্লব, খলজি বিপ্লব যেটা হচ্ছে বি, অর্থাৎ ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হচ্ছে সি, অর্থাৎ বাবর। রাজা গণেশ হচ্ছে ডি, অর্থাৎ বাংলা। সফাবি হচ্ছে এ, অর্থাৎ ইরান। পরের প্রশ্ন দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর লিখবে মরক্কো দেশের। পরের প্রশ্ন। আমুক্ত মালব্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর লিখবে তেলেগু ভাষায় লেখা। নেক্সট দেখো, 4 নম্বর। ওয়াতান কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে স্বদেশ। পরের প্রশ্ন। কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর লিখবে সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? উত্তর লিখবে জাহাঙ্গীরের রাজসভায়। পরের প্রশ্ন। কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? উত্তর লিখবে হল্যান্ড দেশের। নেক্সট। 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাব। তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? উত্তর লিখবে দিল্লি সুলতানি শাসনে তুর্কি অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। রাজিয়ার সিংহাসনে বসার সময় থেকে তুর্কি অভিজাতরা তার বিরোধিতা করেছিল। বিরোধিতার কারণ 1,
সুলতান ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করলেও একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতরা আপত্তি করেছিল। 2. তুর্কি অভিজাতরা মনে করেছিল রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। 3. উলেমাদের আপত্তি সত্ত্বেও রাজিয়া মুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? তো পয়েন্ট করে প্রথমে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য দিয়ে তোমরা লিখবে বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা, শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা এবং দাক্ষিণাত্যের বিপুল অর্থ সম্পদ লুট করা। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। সুলয় কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। তো এর সুলয় কুলের আদর্শটা কি? মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1. বাদশাহ ও ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2. প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন। 3. তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। নেক্সট দেখো 5 নম্বর, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? উত্তর লিখবে দিল্লি শহরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। তো দিল্লি শহরে মিশ্র জনবসতির কারণ, প্রথমে দেখো পেশাভিত্তিক জনবসতি, তারপরে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লিখবে। আমি আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই দুটো পয়েন্ট দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি হলো এক বিশেষ ধরনের এবং বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রবর্তনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। নেক্সট দেখো, 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন চলে যাব, গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? তো উত্তর লিখবে বলবনের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। এই সময় 1. দিল্লির নিকটবর্তী অঞ্চলে মেওয়াটি দস্যুরা উপদ্রব করত। 2. বাংলার শাসক তুগলিল খাঁ বিদ্রোহ করেছিলেন, বলবন কঠোর হাতে এগুলো দমন করছিলেন। তারপরে পয়েন্ট দিবে দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। দেখো এখানে দুটো পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা এটা দেখে নিও। আমি ভিডিওটা পজ করছি, একটু ভিডিওটা পজ করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। চলে আসছি পরবর্তী স্লাইডে। নেক্সট, ইক্তা বা ইক্তাদার বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমে এখানে লেখানো হচ্ছে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হলো, তোমরা এর উত্তরটা এভাবে লিখে দেবে যেমন করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছে পরবর্তী প্রশ্নে। বলছে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয়ে কিন্তু আসতে চলেছে। দেখো এখানে 3টে বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, যুদ্ধকাল, বাবরের প্রতিদ্বন্দ্বী আর ফলাফল। 3টে বিষয়ের উপর ভিত্তি করে খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের পার্থক্য লেখানো হয়েছে। তোমরা ভালো করে এটা লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলের উত্তরটা লিখে নিয়েছো। চলে আসছি আমার পরবর্তী স্লাইডে। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে যা যেন লেখো। উত্তর লিখবে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলার যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা। এবার এরা কারা হলেন 12 জন? দেখো 12 জনের নাম এখানে দেওয়া হয়েছে, এগুলো লিখলেই কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অনেক ঐতিহাসিকের মধ্যে শেষে লিখবে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন, ঠিক আছে? এই দিয়ে তার এই উত্তরটা শেষ করবে। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে কি জানা যায়? তো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। প্রথমে অবস্থানটা লেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে চাঁদনি চকের নামকরণ, সেখানে আবার দুটো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, চাঁদনি চক সম্পর্কে জনশ্রুতি আর চাঁদনি চক সম্পর্কে গল্প। এই দুটো পয়েন্টের উপর বেস করে চাঁদনি চকের নামকরণ সম্পর্কে তোমরা লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভিডিওটা পজ করে সকলে খাতায় টুকে নিয়েছো। এবার দেখো পরবর্তী স্লাইডে। অথবা দিয়ে আছে ইউরোপীয় কোম্পানির পুঁথিগুলি কেমন ছিল?
তো উত্তর লিখবে সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ মানে ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। কুঠিগুলিতে ইউরোপীয় বণিকেরা নিজেদের বাড়িঘর তৈরি করত। কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। কুঠিগুলিতে মালের গুদাম থাকতো। তারপরে বলেছে 7 নম্বর প্রশ্ন, 8 বা 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো কি আছে, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন। দেখো এর লেখাটা একটু হয়তো তোমাদের ছোট লাগতে পারে যারা ফোনে দেখছো, ভিডিওটা একটু পজ করে জুম করে নেবে, তাহলে জিনিসটা কিন্তু বড় করে তোমার দেখতে হবে। যেহেতু একটা স্লাইডের মধ্যে এই উত্তরটা লেখার চেষ্টা করেছি, এর জন্য একটু লেখাগুলো ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো প্রথমে পয়েন্ট আছে সমস্যা ও সমাধান, তার আন্ডারে পয়েন্ট আছে বিদ্রোহ ও বিদ্রোহ দমন। সেখানে প্রথমত দিয়ে সমস্যা দেওয়া হয়েছে, তার সমস্যা সমাধান দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দিয়ে তার সমস্যা দেওয়া হয়েছে, এবার দ্বিতীয়ত দিয়ে তার সমাধান দেওয়া হচ্ছে। তারপরে পয়েন্ট দেবে 2 নম্বর সিংহাসনের বৈধতা প্রতিষ্ঠা, সেখানে সমস্যা লেখা আছে, তার সমাধান লেখা আছে। 3 নম্বর মঙ্গল আক্রমণ প্রতিরোধ, তার সমস্যা লেখা হয়েছে, তার সমাধান লেখা হয়েছে। তারপরে দিল্লি সুলতানিতে রাজবংশ প্রতিষ্ঠা, তার সমস্যা এবং তার সমস্যা সমাধান লেখানো হয়েছে, ঠিক আছে। এভাবে 3টি সমস্যা আর তার সমাধান, এখানে 4টে সমস্যা তার সমাধান লেখা হয়েছে। এর মধ্যে থেকে তোমরা যে কোনো 3টে সমস্যা এবং সমাধান খাতায় লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো তারপরের প্রশ্নে চলে যাবো। অথবা বলেছে বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো এর উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। ধর্মীয় লড়াই পয়েন্ট করবে, তারপর অর্থনৈতিক পয়েন্ট করবে, দিয়ে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে 3টে পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, দিয়ে এখানে এই স্লাইডে যা লেখানো হয়েছে তার উত্তরটাই কিন্তু এখানে সম্পূর্ণ খাতায় টুকে নেবে, ঠিক আছে। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। মুঘল সম্রাট আকবরের রাজকোট নীতি সম্পর্কে আলোচনা করো। তো উত্তর এভাবে শুরু করবে, মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজনীতি। দেখো যেভাবে লেখানো হয়েছে সেভাবে লিখবে। তারপর পয়েন্ট করবে রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি। কি কি নীতি ছিল? বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। তো দেখো এইখানে উচ্চ রাজপদে নিয়োগ নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি, যুদ্ধনীতি সম্বন্ধে লেখানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে ভিডিওটা পজ করে একবার লিখে নিও। চলে আসছি পরবর্তীতে। সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ এবং জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। তো প্রথমে পয়েন্ট দেখো দেওয়া হয়েছে 1, 2, 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে দেখো জল সংরক্ষণ ও সরবরাহে সুলতানদের গৃহীত ব্যবস্থা, যে প্রথমে যেটা দেওয়া হয়েছে সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সেখানে দেখো হৌজ, এখানে তোমাদের ছোট প্রশ্নতে হৌজের ব্যাপারে তোমাদের আসতে পারে, সেটাও কিন্তু ভালো করে পড়ে যাবে। সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ, সুলতান গিয়াসুদ্দিন তুগলকের উদ্যোগ, সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ, এবং প্রত্যেকের উদ্যোগ কিন্তু এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে এর উত্তরটা লিখে নিয়েছো। অথবা দিয়ে আছে মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। দেখো এই ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমার সুবিধার্থে। বাণিজ্যের প্রসারের কারণ প্রথম পয়েন্ট দিবে, তারপরে পয়েন্ট দিবে মুঘল আমলে ভারতের আইন শৃঙ্খলার উন্নতি, নেক্সট সম্রাটদের সহযোগিতা, তারপরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, তারপরে ইউরোপীয় বণিকদের আগমন। এই সকল পয়েন্টের উপর বেস করে তোমরা এর উত্তরটা লিখবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।